আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবী। আজকে যে কথাটা বলবো সেটা এখানে কতটা যুক্তিযুক্তভাবে বুঝতে পারছি না। এমনিতে একটা জায়গা থেকে শুরু করি, সেটা হলো প্রয়াত আব্দুল গাফফার চৌধুরী, আপনারা অনেকে চিনতে পারেন, একজন কলামিস্ট। তো তিনি একবার বলেছিলেন যে আমরা যাদের উদ্দেশ্যে আমরা লিখি, তিনি তো দৈনিক পত্রিকা কলাম লিখতেন, তো যাদের উদ্দেশ্যে আমরা লিখি তারা আমাদের লেখা পড়ে না, আবার যাদের কথা লিখি তারাও পড়ে না। মানে এটাই হয়। যেমন ধরেন, তিনি লিখছেন কৃষক সমাজের কথা, তিনি লিখছেন নিপীড়িত মানুষের কথা, তো সেই মানুষরা হয়তো কোনোদিন তারা পত্রিকা খুলেও তার কলাম পড়ছেন না। আবার তিনি হয়তো লিখছেন সরকারের উদ্দেশ্যে, যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে, তো তারা তার কথা আমলেই নিচ্ছেন না, কিন্তু তারা হয়তো কখনো দেখেনি যে তিনি কি লিখছেন। তো আমাদের আজকের আয়োজনের জায়গাটায় আমার অনেক সময় এরকম মনে হয় আর কি, না আমরা এখানে যারা কথা শুনছি, যারা কথা বলছি, তারা অনেকেই বা প্রায় বলা যায় যে সবাই সংস্কারকামী, সবাই চান যে এখানে একটা বড় ধরনের একটা পরিবর্তন আসুক। আমরা চাই যে আমাদের এখানকার যারা পড়াশোনা করেন, যেসব শিক্ষার্থী কিংবা শিক্ষকরা আছেন, তাদের মধ্যে শুভবুদ্ধির উদয় হোক। কিন্তু এটা তো শুধু আমাদের বিষয় না, এটা তো একটা ভাস্ট পিপল, অনেক বড় একটা জনগোষ্ঠীর ব্যাপার, যেখানে অন্তত 4 মিলিয়ন মানুষ, মানে 40 লক্ষের বেশি মানুষ যেই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, তাদের বিষয়। সুতরাং আমরা এখানে বলে বলে আসলে কি করব, এটা একটা বড় প্রশ্ন আর কি। তারপরে যাই হোক, আমাদের কথা বলতে হবে। বলছি, একটা সময় ছিল আমরা চুপিচাপে বলছি, এখন আমরা একটু প্রকাশ্যে বলছি। হয়তো আরো একটু পরে আমরা আরো বড় সড়ো করে আরো বলতে পারবো, কিন্তু পৃথিবী তখন হয়তো এত দূরে আগায় যাবে যে আমাদের তখন সেই কথা বলার কি আর গুরুত্ব থাকবে। তারপর আমরা বলছি, আজকে আমাকে যেই বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে বলি। সেটা হলো যে বাংলাদেশ থেকে কিংবা আমাদের বাংলাদেশের কর্মসংস্থা থেকে কেন বিশ্বমানের স্কলার তৈরি হয় না। আচ্ছা, এইখানে দুইটা ব্যাপার আছে, একটা হলো একটা হলো বিশ্বমান এবং আরেকটা হলো স্কলার। তার আগে আমি আমার বক্তব্যের একটা শিরোনাম নির্ধারণ করতে চাই, সেটা হলো শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক সন্ন্যাস। এই কথাটা কেন, সেই কথায় যাওয়ার জন্য আমি একটা সূত্র উল্লেখ করে দিই আপনাদেরকে। তিনি হলেন মাওলানা আসলাম কাসেমি। আপনারা অনেকেই চিনতে পারেন যে দেওবন্দ ওয়াকফের অন্যতম একজন শিক্ষক, একজন মুহাদ্দিস। তিনি একদিন এই কথাটা বলছিলেন যে আমরা ধীরে ধীরে কি এমন একটা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছি যে শিক্ষা আমাদেরকে সঠিক অর্থে শিক্ষিত করছে না, কিন্তু আমাদেরকে ধীরে ধীরে একটা সন্ন্যাসের দিকে নিয়ে যাচ্ছে, সমাজ বিচ্ছিন্ন একটা ধারায় পরিণত করছে। এটা আমি এর আগেও বহুবার অনেক সময় হয়তো বলেছি যে আমাদের এখন যে অবস্থা, কিংবা আমরা যেই শিক্ষাধারা তৈরি করছি এবং যেই জনগোষ্ঠীকে আমরা ধীরে ধীরে বানাচ্ছি, তারা আগামীর পৃথিবীতে হয়তো তারা একটা নৃতাত্ত্বিক জাতি কিংবা একটা সংখ্যালঘু একটা জনগোষ্ঠীতে পরিণত হবে। সমাজের মূল ধারার সাথে যদি আমাদের সম্পৃক্ততা না বাড়ে, আমাদের যদি নেটওয়ার্কিং না বাড়ে, আমাদের যদি এঙ্গেজমেন্ট না বাড়ে, এবং মানুষের প্রবলেম যদি আমরা সলভ করতে না পারি, তাহলে ধীরে ধীরে, এটা আমাদের এখন আর নতুন করে বলতে হবে তা না, আপনারা নিজেরাও এখন দেখবেন কওমি মাদ্রাসা নিয়ে সারা পৃথিবীতে এখন নানান রকমের গবেষণা তৈরি হয়। এমনভাবে গবেষণাটা তৈরি হয় এবং গবেষণার প্যাটার্নগুলো এরকম যেন এটা একটা ভিন্ন ধারার জনগোষ্ঠী। এদের ভাষা, এদের ভাবভঙ্গি, এদের আচার আচরণ, এদের প্রতিবাদের ভাষা এবং এদের কাজকর্ম, এবং তারা যেসব ক্ষেত্রে কাজ করেন, তারা তাদের ব্যবসা আইডিয়া কিংবা যতভাবেই যা হোক, সব কিছু একটু ডিফারেন্ট, একটু আলাদা, যেটা মেইন স্ট্রিমের জনগোষ্ঠী বা সাধারণ মানুষজন যেইভাবে কথা বলেন, যেভাবে কাজ করেন, সেইভাবে আসলে না। কিছুদিন আগে আমাদের এক বন্ধু, তিনি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়েছিলেন যে আমরা যেই ভাষায় কথা বলি, আমরা যেভাবে কথা বলি, সেই ভাষাগুলো কি কি, সেগুলো একটা সংকলন আমরা করতে চাই। আপনারা হয়তো অনেকে দেখতে পারেন যে মাদ্রাসা জীবন নামে একটা বইও তৈরি হয়েছে। সেই বইয়ের শেষের দিকে একটা একটা মৌজামের মতো একটা তৈরি করা হয়েছে, যে কিছু শব্দকোষ, যে আমরা কি কি ধরনের শব্দ ব্যবহার করি। তো সেখানে অনেকেই সামনে সেই শব্দগুলোকে আনছেন। আরও একটু উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। কিছু এরও আগে, কয়েকদিন আগে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে গেছিলাম। তো সেখানের সিপিজে, সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস নামে তাদের একটা প্রোগ্রাম আছে। তো সেখানের যিনি পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান স্যার, তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা সময় ভিসি ছিলেন। তো তিনি আমাকে বললেন যে মঞ্জুর, আমি আজকে শুধুমাত্র ডাকছি এই জন্য যে আমি জানতে চাই যে কওমি মাদ্রাসা কেমন, মানে এইটা ছাড়া আমাদের আর আজকের আর কোনো উদ্দেশ্য নাই। তো আমি জিজ্ঞেস করলাম যে স্যার, আপনারা আসলে কোন পর্যন্ত জানছেন, সেই পর্যন্ত আমাকে বলেন। তো তারা নানান কিছু বললেন, এইটা সেটা ইত্যাদি। তাই আমি বললাম যে আপনারা একেবারে বেসিক জায়গা থেকেও আপনারা নাই। অর্থাৎ আপনারা কি জানেন যে কওমি মাদ্রাসার ক্লাসগুলোকে কি বলা হয়? আপনাদের কি সেটা জানাশোনা আছে? ধরেন আমাদের পরীক্ষাগুলোকে কি বলা হয় আপনি জানেন? যেমন ধরেন আমাদের পরীক্ষা বলা হয় সেমাহি, ষষ্মাহি, সালানা। এই শব্দের সাথে আপনাদের কোনো পরিচয় আছে? আপনারা জানেন আমাদের উত্তরপত্রগুলো কি বলা হয়, আমাদের পরীক্ষাগুলোকে কি বলা হয়? আপনারা জানেন আমাদের যে বই পুস্তক, এগুলোর নাম কি? মানে একেবারেই বেসিক লেভেল, মানে যেই লেভেলটা
যে কোনো শিক্ষাধারা সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে জানতে হবে, মানে এই লেভেলের জ্ঞান আপনাদের আছে কিনা। তো আসলেই নাই। যেমন ধরেন আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি বা পড়েছি, আপনারা দেখবেন আমরা সবাই জানি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষাকে কি বলা হয়, সিটি, এমটি, মিড টার্ম, ক্লাস টেস্ট, এগুলো সবাই জানে। আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজনের কারণে হয়তো আমাদের সবারই জানাশোনা আছে যে এখানে বই পুস্তকের নাম কি, বা এই প্রাইমারি থেকে শুরু করে মাধ্যমিক, এরপর উচ্চ মাধ্যমিক, এগুলোর মধ্যে কি কি বই পুস্তক কি কি পড়ানো হয়, এগুলো মোটামুটি আশেপাশে থেকে সবভাবে জানা হয়। কিন্তু আমাদের কওমি মাদ্রাসার জায়গাটা সম্ভবত তাদের কাছে এমন একটা জায়গা হয়ে মানে তৈরি হয়ে আছে যে তারা জানেনই না যে এখানে কি হবে। আমি যদি আমার কথা বলি, ইভেন আলিয়া মাদ্রাসারও একই ব্যাপার, শুধু কওমি মাদ্রাসা না, কওমি মাদ্রাসা তো আরো একটু মানে আরো একটু কম্বাইন্ড জায়গার মধ্যে, কিংবা আমি বলবো আরো একটু রেস্ট্রিক্টেড জায়গার মধ্যে। তো এইটার অবস্থা এমন অবস্থা যে বাইরের মানুষের অনেক কিছু এই ব্যাপারে জানাশোনা নাই। আমি আমার কথা বলি, আমি একবার আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিতে গেছি। তো পরীক্ষার সময় ওই দিন আমাদের ছিল ফিক পরীক্ষা, যেটাকে আমরা ফেকা বলি বা এরকম আর কি। তা এখন পরীক্ষা দিতে যাওয়ার সময় সবাইকে কি করে, মানুষ দোয়া টোয়া চায় না, যেটা আমাদের মাদ্রাসাতে এমনি এমনি হয়। তো আমি যখন দোয়া চাইতে যাবো, তো আমার এক দাদিকে জিজ্ঞেস করতে, দাদি বলতেছেন আচ্ছা কি পরীক্ষা, তাই আমি বলছি ফেকা পরীক্ষা। তো ফেকা কি, মানে এটা তো আসলে তাদের কোনো খোঁজ খবরই নাই। তো আমার এক নানা জিজ্ঞেস করলেন যে এই ফেকার মধ্যে কি হয়, তো আমি বললাম যে এই ব্যাপার হয়। অর্থাৎ এই ফেকা শব্দের সাথে তাদের কোনো পরিচয় নেই। আমাদের একেবারে বেসিক একদম মৌলিক যে জায়গাগুলো আছে মাদ্রাসার, যেগুলো একটা শিক্ষাধারার মানে একেবারে নাম বলা যায়, একেবারে পরিভাষার মতো, সেই পরিভাষা সম্পর্কে বাইরের সমাজের মানুষের ধারণা একেবারেই অল্প। এইটার জন্য তারা দেয় নাকি আমরা দেই, সেই প্রশ্ন অনেক পড়ে। কিন্তু এইটা সত্য কথা, এটা আপনারা আমরা এবং সবাইকে এটা স্বীকার করতে হবে যে তাদের ধারণা, জনমানুষের ধারণা অনেক অনেক কম। এত কম যে ওইসব শব্দ খুব একেবারে মেজর কিছু না হইলে, মানে ধরেন একেবারে বোখারি মুসলিম এরকম শব্দ না হইলে তারা একেবারে জানেই না যে এখানে কি ঘটে। আচ্ছা, এখন এই কথাটা, এই প্রশ্নটা আমরা কেন করলাম, এই জায়গাটা আমরা কেন আসলাম, সেটা এই জন্য যে ওই যে মাওলানা আসলাম কাশ্মীর, ওই কথাটা আমরা বলছিলাম যে আমাদের শিক্ষাধারার যে অবস্থা, সেটা এক ধরনের বুদ্ধিভিত্তিক সন্ন্যাস তৈরি করছে। তিনি বলছিলেন যে ইন্টেলেকচুয়াল মনাস্টিসিজম, মানে মঙ্কদের মতো, কিংবা আগে যে মনু যেটা বা পাদ্রি যেটাকে বলে, যেটাকে ইসলামে আমরা বলছি রাহেব বা রাহবানিয়াতের কথা বলছি, সেটার কথা ইনি বলছিলেন যে আমরা মাদ্রাসার জন্য একরকমের আমরা সন্ন্যাস ব্রত গ্রহণ করে আছি, যে সবার থেকে একদম বিচ্ছিন্ন একটা অবস্থা। আমরা যদি বলি যে বিশ্বমানের স্কলার তৈরি হওয়ার ক্ষেত্রে এটা বাধা কিনা, তার আগে আমরা এই জায়গাটায় যেতে চাই যে স্কলার হওয়া এটা তো একটু বড় ব্যাপার, যে সবাই হয়তো স্কলার হবেন না, কিন্তু একটা বেসিক লেভেলের নলেজের জায়গাটায় যদি মানুষের গ্লোবাল স্ট্যান্ডার্ডে থাকে, তখন কেউ না কেউ হয়তো এখান থেকে স্কলার হয়ে বের হবেন। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? যে সবাই স্কলার হবেন না, কিন্তু এমন একটা নলেজ, এমন একটা জ্ঞানের শিক্ষা, এমন একটা শিক্ষা ধারার সাথে তারা সম্পৃক্ত থাকবেন যে তার মধ্যে থেকে অবশ্যই কেউ না কেউ স্কলার হয়ে বের হবেন। এই জায়গাটায় আমরা একটু ভিতরে আসি, যে প্রথমেই হয়তো আপনারা কোশ্চেন করবেন স্কলার কেন হতে হবে, বা বিশ্বমানের স্কলার কি, সেটা সবার মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন। এইটার খুব বেশি সংজ্ঞা দেওয়ার দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। যেমন আমি এটাকে সহজভাবে বুঝতে চাই, যে যেমন ধরেন আপনারা গজল শোনেন না, ইসলামী সঙ্গীত, বা ধরেন আমরা সবাই মোটামুটি এটা জানি যে এই কোরআনকে গানের সুরে পড়া যাবে না, ওকে? তো এখন কেউ যদি কোরআনকে কোনো একটা সুরে পড়ে, সেটা যে গানের সুর, সেটাকে আপনি কিভাবে বুঝবেন যে এটা গানের সুর, মানে কোন সংজ্ঞায় বুঝবেন যে এটা গান? মানে এইটা এমন একটা ব্যাপার, এমন একটা বোধের ব্যাপার, যে এটা আসলে বোঝার জন্য আপনার কোনো সংজ্ঞার দরকার নাই। মানে এটা সবাই একমত নাকি? মানে আমরা ওই সুরটা শুনলেই বুঝবো যে এটা গান। গান বুঝতে যেমন নতুন করে আর কোনো সংজ্ঞার দরকার হয় না যে ভাই এটা গান, এটা গজল, বা এটা ইসলামী সঙ্গীত। কিন্তু আমরা অনেক সময় বলি না যে ভাই ইসলামী সঙ্গীত কিন্তু গানের মতো হয়ে যাচ্ছে। মানে গান একটা প্যাটার্ন, এবং এই সঙ্গীতের এই ধারা একটু আলাদা, ইসলামী সঙ্গীত একটু আলাদা, কোরআনের যেই সুর যেটা বলা হয় সেটা একটু আলাদা। মানে একইভাবে আমি এইটা বলতে চাই যে স্কলার কি বা বিশ্বমানের স্কলার কি, এইটা মনে হয় না নতুন করে সংজ্ঞা দিয়ে বুঝতে হবে যে আসলে এইটা ওইটা হইলে বিশ্বমানের স্কলার হবে কিংবা হয় না। এবং একই সাথে এই প্রশ্নটাও আসে যে বাংলাদেশ থেকে, কওমি মাদ্রাসা থেকে কেন বিশ্বমানের স্কলার তৈরি হচ্ছে না। প্রথম নম্বর ব্যাপার হলো যে এইটা একটা ভুয়া কথা, এটা সার্বিকভাবে সত্য কথা না, বরঞ্চ বাংলাদেশের মরহুম অনেক আলেম এবং একই সঙ্গে বর্তমানে জীবিত অনেক আলেম আছেন যারা বিশ্বমানের স্কলারদের সমকক্ষ। হয়তো তাদেরকে আমরা চিনি না, অথবা মিডিয়ার কারণে, অথবা এই যে বিশ্বের এখন যে সেকুলারাইজেশন, এর কারণে তাদের প্রচার পাচ্ছে না। না হলে বাংলাদেশের মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরকে সবাই চেনেন, পৃথিবীর অনেক দেশে তার পরিচয় আছে। আমাদের একেবারে কাছাকাছি এখানে কথা যদি বলেন, আমাদের আব্দুল্লাহ মাসুম ভাই আছেন, কিছুদিন আগেই তিনি ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স থেকে তিনি ফিরছেন। তো বিশ্বমানের স্কলার আমরা যাদেরকে বলি, তারা তো এরকমই নাকি অন্যরকম?
আমাদের যে ইউসুফ সুলতান ভাইয়ের কথা যদি বলি, আমাদের মাহফুজ আহমেদের কথা বলি, বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা লেকচার দিচ্ছেন, তারা বক্তব্য দিচ্ছেন, তারা কথা বলছেন, এবং এরকম আরো অনেক 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 আলেমদের কথা আপনারা বলতে পারেন, মুফতি দেলোয়ার সাহেবের কথা বলতে পারবেন, অনেকের কথা হয়তো আমি চিনি না, আপনারা চিনবেন। তাদের যে স্ট্যান্ডার্ড, তাদের যে জ্ঞান, তাদের যে গরিমা, সেটা অবশ্যই বিশ্বমানের। এবং মুফতি হিফজুর রহমান সাহেবের কথা তো আপনারা অনেকেই জানেন, যে তার যেই 27 খণ্ডের কিংবা 28 খণ্ডের তার যে বৃহৎ একটা কিতাব, যেই কিতাব বাইরের দেশ থেকে ছাপা হয়েছে, তো তিনি যদি স্কলার না হন তাহলে কে হবেন? তো বিশ্বমানের স্কলার বাংলাদেশ থেকে তৈরি হচ্ছে না তার, কিন্তু হয়তো ব্যাপক হারে হচ্ছে না। এটা একটা প্রশ্ন হতে পারে যে ব্যাপকভাবে এটা নাই, অথবা আমাদের মধ্যে সেই ভীষণ নাই। আচ্ছা, এই জায়গা থেকে এবার আমরা এইখানে আসি যে স্কলার কেন তৈরি করতে হবে। এটা একটা বড় প্রশ্ন, যে আমাদের কেন বিশ্বমানের স্কলার লাগবে। আচ্ছা, এই জায়গাটায় এই প্রশ্নটাকে আমি এইভাবে ভাঙতে চাই যে আমরা যখন মাদ্রাসায় পড়ি কিংবা আমরা যখন যে কোনো শিক্ষার মধ্যে আমরা পড়াশোনা করি, তখন আমাদের মূল উদ্দেশ্য কি হয়, আমরা কি চাই কিংবা কোন উদ্দেশ্যে আমরা পড়াশোনা করি। এটাকে আরো একটু গোড়া থেকে আমরা ধরি এইভাবে, যে আমাদের যে কোরআন অবতীর্ণ হয়েছে, হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং পরবর্তীতে যে আমাদের ফিকহ একটা বিরাট শাস্ত্র তৈরি হয়েছে, সিরাত শাস্ত্র তৈরি হয়েছে, এটা কেন হয়েছে এইভাবে আপনারা ভাবছেন কিনা আমি জানি না। এটার একটা মূল কারণ এটা হলো মানুষের মুক্তি, মানে যেটাকে আমরা বলি যে মানুষ যেন নাজাত পায়। এটাকে উক্রবী ভাষায় বললে নাজাত, আর আমাদের পার্থিব ভাষায় বললে সেটা হলো মানুষের মুক্তি। সেটা কি? সেটা হলো মানুষের যত রকমের প্রবলেম আছে, সমস্যা আছে, সেই সমস্যা সমাধানের মধ্য দিয়ে মানুষকে মুক্তির দিকে নিয়ে যাওয়া। আপনারা বুঝতে পারতেছি কিনা আমি বুঝতে পারতেছি না, তারপর আমি বলি। ফিকের জায়গা থেকে যদি ধরেন যে আমরা ফিকের যে নানান রকমের মাসালা দিই, সেই মাসালাগুলো মানে কি, মানে এটা উদ্দেশ্য একটা সমাধান, এই তো। মানে সে একটা সমস্যার মধ্যে আছে, সেই সমস্যাটাকে আমরা মাসালার মাধ্যমে সমাধানের দিকে যাই। সারা পৃথিবীর যত শিক্ষা আছে, আপনারা এটা মাথার মধ্যে ঢুকায় রাখেন যে পৃথিবীর মধ্যে যত ধরনের শিক্ষা আছে, যত ধরনের কোর্স আছে, ডেভেলপমেন্ট আছে, এগুলোর একটা মূল মাকসাদ সেটা হলো যে মানুষের প্রবলেম সলভ করা, মানুষের সমস্যা সমাধান করা। এইটা আইটি সেক্টর হোক, এইটা কোনো আর্টস ফ্যাকাল্টির হোক, অথবা আমরা যেই পড়াশোনা করি, সব কিছুর মূল উদ্দেশ্য হলো যে মানুষের সমস্যাকে সমাধান করা। এটা হইতে পারে তার আখেরাতের সমস্যা, যেটা আমাদের আফটার লাইফ হবে, অথবা হইতে পারে আমাদের বর্তমানে জাগতিক সমস্যা। জাগতিক ক্ষেত্রে হতে পারে যে আমার ক্ষুধা, দারিদ্র এগুলো থেকে দূর হইতে হবে, আমার ক্যারিয়ার পাথ ঠিক হইতে হবে, এটা একটা প্রবলেম হইতে পারে যে আমার ওয়াইফের সাথে আমার একটা সমস্যা তৈরি হয়েছে, এখন এটা তালাক হয়ে যাচ্ছে কি যাচ্ছে না, তো এটা একটা সমস্যা, তো সেই সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। তো এই ধরনের ভাবে আমাদের যতগুলো শাস্ত্র কিংবা একাডেমিক শিক্ষার যতগুলো জায়গা আছে, এগুলোর মূল টার্গেট থাকে যে সমস্যার সমাধান করা। এইটাকে মাথায় রেখে আমাদের জায়গা থেকে পড়াশোনাটা হয় না, এইটা একটা বড় অসুবিধা। সেটা হলো আমরা যখন ফিক পড়ি কিংবা নাহু পড়ি কিংবা সরফ পড়ি, অথবা অন্য যে কোনো শাস্ত্র যখন আমরা পড়ি, তখন আমরা এই ভাবনাটা ভিতরে রাখি না যে এইটা কিন্তু আমাকে এইভাবে শিখতে হবে যেন আমি আমার জনগোষ্ঠী বা আমার জাতি বা মানুষ, তাদের সমস্যার জন্য আমি সমাধান করতে পারি। এটা কেন হয় না? সেটা দুই কারণে হয় না। প্রথম নাম্বার যেটা হয় না, সেটা হলো আমি বুঝতেই পারতেছি না যে তাদের যে প্রবলেমগুলোকে সেগুলো কি, এবং সেই অনুসারে আমি পড়াশোনা করি নাই। অথবা এইটা হইতে পারে যে তাদের সমস্যার সমাধানগুলো যে প্রসেসের মধ্যে দিয়ে হয়, সেই প্রসেসে আমি নাই, সেটা হইতে পারে। যেমন দ্বিতীয়টার কথা যদি এইভাবে বলি, যেমন ধরেন আমরা যেই ফিকা পড়ি, আমাদের এখানের মধ্যে ইকতিসাদের যে সমস্ত বিষয় আসে আমরা পড়ি, যেগুলো অর্থনীতির যে বিষয় পড়ি, কিংবা বলেন এটাকে ফিকুল মুআমালাতুল জিনায়াত, কিংবা ধরেন ওই যে আমাদের পেনাল কোডে যেগুলো আছে, অর্থাৎ শাস্তি, আইন, দণ্ডবিধি ইত্যাদি ইত্যাদি যেসবগুলো আমরা পড়ি, কিংবা আমরা সিরাজির মাধ্যমে যে সমস্ত ভূমি আইন পড়ি, এই সমস্ত আমরা ঠিকই পড়ি, কিন্তু এগুলোর যে সমস্ত প্রয়োগ ক্ষেত্র আছে, আদালত আছে, এজলাস আছে, ওখানে আমরা নাই। ফলে ওইখানে যাদের প্রবলেম, যারা যায়, তাদের সমস্যা আমরা সমাধান করতে পারছি না। কারো ধরেন আপনার এলাকার মধ্যে কারো যদি জমি নিয়ে সমস্যা হয়, ভাগ বাটোয়ারা ঠিকভাবে সে করতে পারছে না, বাবা মারা গেছে ইত্যাদি, আপনারা কতজনকে দেখেছেন যে মসজিদের ইমাম সাহেব কিংবা কোনো আলেমের কাছে ছুটে গেছে যে হুজুর আমাদের এখন ভাগ বাটোয়ারা কিভাবে করবো, আপনি একটু ব্যবস্থা করে দেন? এটা কি হয়? কিংবা ধরেন সমাজের মধ্যে একটা চুরি হয়েছে, বড় ধরনের কোনো ক্রাইম হয়েছে, মানে কোনো মাদ্রাসা কোনো শিক্ষকের কাছে কিংবা ইমাম সাহেবের কাছে তারা গিয়ে বলছেন যে এখন তো চুরি হয়েছে, তো এখন আসলে এটা কিভাবে সমাধান করা যায়? এটা কিন্তু আমরা পড়ছি নাকি পড়ি নাই। কিংবা ধরেন এলাকার মধ্যে একটা মাল্টিপারপাস একটা সমিতি হয়েছে, তো সেই সমিতির মধ্যে তাদের একটা ঝামেলাই হয়ে গেছে এখন, কিংবা তারা সমিতি শুরু করার সময় আপনার কাছে এসে বললো যে হুজুর আমরা এখন সমিতিটা কেমনে করবো, অর্থনৈতিক সমাধানটা আপনি দিয়ে দেন। এগুলো মানুষ করে না। হইতে পারে যে আমি তার ওই শিক্ষাটা শিখছি না, অথবা আমি যেটা শিখছি এটা আসলে তাকে আমি বলতে পারতেছি না, তাকে আমি বুঝাইতে পারছি না। তো যার কারণে আমার যে স্কলারলি জ্ঞান, আমার যে নলেজ, এই নলেজের প্র্যাকটিস হচ্ছে না। একটা নলেজের প্র্যাকটিসের মধ্য দিয়ে সেটা ধীরে ধীরে কি হয়, পোক্ত হয়, সেটা ধীরে ধীরে আরো অনেক বেশি করে মানে জমাটবদ্ধ হয়, সমৃদ্ধ হয়। আমাদের সেই জায়গাগুলো নাই। তো আমরা মনে করি কি
যে আমাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা হবে পড়ানোর মধ্য দিয়ে। আমরা মনে করি সেটা পড়াইতে এটা একটা বড় এক ধরনের প্র্যাকটিস হবে। এটা একটা ভুল থিওরি। আপনি এটা থিওরি হিসেবে ভুল কিনা জানি না, কিন্তু এটা আসলে আমাদের সমাজে হয় না। যেমন ধরুন আপনি আমাদের মাদ্রাসার বাইরে অন্য কোথাও থেকে দেখেন, ধরুন কলেজের একজন কেমিস্ট্রি টিচার, তিনি সারা জীবন তিনি রসায়ন পড়ায় আসছেন। তো রসায়ন পড়াইতে তিনি কি হন? রসায়নবিদ হয়ে যান, রসায়নের বিশেষজ্ঞ হয়ে যান। তিনি এই কি বলে এটাকে, রসায়নের যে বিভিন্ন রকমের পদার্থ, এগুলোর মধ্যে যে বিক্রিয়া ঘটে, এগুলো নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেন। তিনি দেখবেন শুধুমাত্র তিনি পড়ান, তিনি একজন ভালো টিচার। হ্যাঁ, তিনি তার যে বইটা এটা খুব ভালোভাবে পড়াইতে পারেন। আমাদের যে ব্যাপারগুলো হয়েছে সেটা হলো যে আমরা পড়তে একটা সময় আমরা মনে করি আমরা আবার মানুষকে পড়াবো, এবং সেটার জন্য আমরা অনেক ধরনের ন্যারেটিভ তৈরি করছি। সেটা কি? যেমন ধরো কয় মাসের মধ্যে পড়া হয় ইলম বে বহাস, মালবে তিজারাত, মুরুব্বি সিয়াসাত, এই যেই ন্যারেটিভগুলো আমরা এখানে প্র্যাকটিস করি, তাতে আমাদের বলা হয় যে ধরেন জ্ঞান এটা বহস ছাড়া এটা টিকে থাকে না, এটা গবেষণা ছাড়া টিকে থাকে না, মানে এটাই হওয়া উচিত ছিল। আমরা এই বহসের উদ্দেশ্যটা আমরা ধরে নিছি যে এটা মানে হলো আরেকজনকে পড়ানো। ফলে আমাদের কর্মক্ষেত্রের জায়গা থেকে আমরা যখন বলি যে আমাদের ইলমটা চর্চার মধ্যে থাকতে হবে, তখন আমাদের একমাত্র টার্গেট থাকে যে আমরা আবার একটা মাদ্রাসায় পড়াবো, এবং সেখানে আমি পড়াইতে একজন সমৃদ্ধ একজন জ্ঞানী হয়েও। এই গেল একটা বিষয়। আচ্ছা, এখন আমরা যেই জায়গাটা আসতে চাই সেই জায়গাটা আরেকটু বলে নেই। সেটা হলো যে কোনো আন্দোলন হোক, যে কোনো কাজ হোক, এইটাকে যখন একটু চূড়ান্ত রূপ দিতে হয়, তখন অনেকগুলো মানদণ্ড কিংবা অনেকগুলো কি বলে এটাকে নিয়ম নীতির মধ্য দিয়ে আসতে হয়। নিয়ম নীতি না, একেবারে স্বাভাবিকভাবে বলি যে কিছু কাজকর্মের মধ্য দিয়ে আসতে হয়। এক নম্বর হলো যে সেই কাজের ব্যাপারে তার আগ্রহ থাকা। এক্সাম্পলি ধরেন যে আমরা চাই যে কওমি মাদ্রাসা গ্লোবাল স্কলার তৈরি হোক, গ্লোবাল স্ট্যান্ডার্ডের স্কলার তৈরি হোক, বিশ্বমানের স্কলার তৈরি হোক। তো সেখানের মধ্যে আসলে আমাদের কওমি মাদ্রাসার যারা শিক্ষার্থী কিংবা শিক্ষক কিংবা আমরা কওমি মাদ্রাসায় যারা পড়ি, তাদের বিশ্বমানের স্কলার তৈরি হওয়ার আগ্রহ আছে কিনা, সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দ্বিতীয় নম্বর ব্যাপার হয় সেটা হলো সাহস থাকা। আপনি যখন কোনো কাজ করবেন সেটার জন্য পর্যাপ্ত সাহস আপনার মধ্যে আছে কিনা। তৃতীয় নম্বর হলো যথেষ্ট অ্যাক্টিভিটি থাকা। চতুর্থ নম্বর হলো এটার জন্য পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্কিং থাকা। পঞ্চম নম্বর হলো একই কাজের অন্যান্য ধারাকে স্বীকার করা। ষষ্ঠ হলো নিজের ন্যারেটিভকে নিজেরাই না ভাঙা, নিজের একটা ন্যারেটিভ দিলাম, নিজেরাই সেটাকে বিপরীত জায়গায় গেলাম। এবং সপ্তম নম্বর হলো যে কাজটি করার জন্য যথাযথ উপাদান প্রস্তুত থাকা। আমি এটাকে একটু করে ভেঙে বলবো। প্রথম নম্বর যেই কথাটা বলছিলাম সেটা হলো যে আমাদের এক নম্বর যেটা ব্যাপার সেটা হলো কওমি মাদ্রাসা থেকে গ্লোবাল স্কলার কেন তৈরি হয় না। তার আগে আমরা এই প্রশ্নটা করতে চাই যে কওমি মাদ্রাসায় গ্লোবাল স্কলার তৈরি করার কোনো আগ্রহ আছে কিনা। আপনাদের কি মনে হয়, মানে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে আন্তর্জাতিক মানের স্কলার তৈরি করার জন্য ছাত্রদেরকে কিংবা শিক্ষার্থীদেরকে ওইভাবে আগ্রহী করে তোলা হয় কিনা? এইখানে আমাদের দুইটা প্রশ্ন তৈরি হয়। আমি একটু ভেঙে বলছি। সেটা হলো যে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠা কিংবা আমাদের জ্ঞান অর্জনের জায়গা থেকে আমাদের আসলে উদ্দেশ্য কি থাকে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। সেটা হলো আমি তখন মাদারীনগর মাদ্রাসায় পড়ি। আমাদের আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ তাআলা, তার ছেলে আনজার শাহ কাশ্মীর, তার ছেলে অথবা নাতি হবেন মনে হয়, যে তিনি আসছেন। তিনি আসার পরে তিনি সেদিন একটা খুব দুর্দান্ত একটা বক্তব্য দিচ্ছেন, এবং সেখানে তিনি মৌলিকভাবে যে কথাটা বলছেন সেটা হলো যে মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো আলেমে বাআমল হওয়া, আর একটা হলো আলেমে মুহাক্কিক হওয়া। মাদ্রাসায় পড়ার উদ্দেশ্য কয়টা? দুইটা। তিনি এই দুইটার কথা বলছেন। কিন্তু আমরা যদি তার এই জায়গা থেকে বের হয়ে নানান জায়গায় আমরা একটু এদিকে তাকাই, দেখবো ধরেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কিংবা তারও আগের যারা স্কলার আছেন যেমন সৈয়দ জুরজানি বা তাদের মতো, তাদের মধ্যে কিংবা আমরা যদি বলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তাদের মধ্যে এই মাদ্রাসায় পড়াশোনার ব্যাপারে তাদের মধ্যে দুই ধরনের ধারা তৈরি হয়েছে। এক ধরনের ধারা যেটা আমাদের বাংলাদেশে এখন ডমিনেট করছে, আর এক ধরনের ধারা যেটা আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। যেই ধারাটা বাংলাদেশে ডমিনেট করছে সেটা হলো যে মাদ্রাসায় পড়ার মূল লক্ষ্য হলো যে আল্লাহ তাআলাকে পাওয়া এবং একজন ভালো সুফি হওয়া। এবং এই ধারাটা এত পরিমাণে শক্তিশালী যে আপনারা দেখবেন আমাদের মাদ্রাসার কালচারের মধ্যে যদি আপনারা তাকান, সেখানে দেখবেন যে একজন মিডিওকার ছাত্র, সে খুব ভালো তাহাজ্জুদ পড়েন, তিনি একটু সুফি ধরনের বা তিনি একটু বুজুর্গ লেভেলের, তাকে যেই পরিমাণে সম্মান করা হয় কিংবা যেই দিকে তাকে যেইভাবে ইন্সপায়ার করা হয়, এইভাবে একজন ছাত্র যে খুব ভালো পড়াশোনা করে, মেধাবী, কিন্তু তার হয়তো সে সুফি না, সে যথেষ্ট পরিমাণে যেইভাবে কি বলে এটাকে মানে বুজুর্গি তার মধ্যে কোনো ভাবটাপ নাই, তাকে দেখবেন যে সেইভাবে তাকে কেয়ার করা হয় না, বরং এটাকে নিরুৎসাহিত করা হয়। এইটার জন্য অনেক ধরনের ন্যারেটিভ কওমি মাদ্রাসার মধ্যে আছে। এটার মধ্যে একটা প্রধান ন্যারেটিভ আপনারা সবাই জানেন, তারপরও বলি। যেমন ধরেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি এমদাদুল্লাহ মুহাজিরি মক্কি, তার কাছে তিনি বায়াত হয়েছেন, এবং
বায়াত হওয়ার পরে অনেকেই তাকে জিজ্ঞেস করছেন যে আপনি তার কাছে কেন বায়াত হলেন, তিনি তো খুব ভালো আলেম না? তো তিনি বললেন যে না, আমি তার কাছে বায়াত হয়েছি এই জন্য যে তিনি আমাকে ইলমের অনেক গভীর গভীর তত্ত্ব তিনি আমাকে শেখাবেন, যেটা আসলে আমি জানি না, যেটা আমি আসলে জানি না। ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার অবস্থাটা কি? তার অবস্থা কিন্তু এই ঠিক আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি তার ধারার একটু উল্টা। তিনি যখন পড়াশোনা করার জন্য গেছেন এমন একজন মানুষের কাছে যিনি কুর্দিস্তানে অবস্থান করেন, আমার ঠিক তার নামটা মনে নাই, এখানে হয়তো আমি খুঁজলে পাবো। তিনি সেখানে যাওয়ার পরে তার ওস্তাদ তাকে তিনি ইলমুল হাদিসের জন্য গেছেন তার কাছে, এবং তিনি সেখানে পড়াশোনা করছেন, তার কাছ থেকে খুব ভালো হাদিসের সনদ নিয়েছেন। তার ওস্তাদ বলছেন যে আমি তাকে হাদিসের শব্দের সনদ ঠিকই দিছি, কিন্তু তার সাথে আলাপ করতে করতে আমার কাছে মনে হয়েছে হাদিসের অনেক গভীর অর্থ এই অলিউল্লাহ যেভাবে জানে আমি আসলে সেইভাবে জানি না। অর্থাৎ এখানে মোটা দাগে দুইটা ধারা তৈরি হয়েছে। একটা ধারা যেটা পরবর্তীতে আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি থেকে বর্ণনা শুরু করছেন, যেটা আমাদের অনেক বক্তাই বলে গেছেন, সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আসছেন যেই কারণে, এবং তিনি যেই সব কথাগুলো বলে গেছেন, অর্থাৎ আলেমদের যে মর্যাদার কথা তিনি বলে গেছেন, তিনি এসেছেন, তিনি বলছেন 6টা কারণ। তার মধ্যে একটা কারণ হলো যে ধর্ম এবং রাষ্ট্রকে একসাথ করে ফেলা। একটা সময় ছিল যখন খ্রিস্টানরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে ফেলছে, যার ফলে সেকুলারিজমের আবির্ভাব হয়েছে। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন যে না, ধর্ম এবং রাষ্ট্র এটা আলাদা কোনো বিষয় না, এটা একই বিষয়, এবং এটা একই জায়গা থেকে পরিচালিত হবে। সেটা কেমনে? তিনি বলছেন যে মসজিদ এটা হবে আদালত, এটা হবে রাষ্ট্রের একটা অন্যতম একটা জায়গা। তিনি সেইভাবে ধর্ম এবং রাষ্ট্রের মধ্যে সমন্বয় করছেন। কিন্তু আমাদের যেই ধারাটা, তারা চিন্তা করছেন যে মাদ্রাসা থেকে সুফি তৈরি করা বেশি জরুরি নলেজের থেকে, তারা সেই জায়গা থেকে বের হয়ে গেছে। তাদের কাছে মনে হয়েছে না, যতটা, এবং আমরা আমাদের মানুষের মধ্যেও দেখেছি যে যত বেশি জ্ঞান তত বেশি তার মধ্যে অহংকার এসে পড়ার একটা সম্ভাবনা আছে। ফলে তাকে সেখান থেকে অনেক বেশি তাকে মার্জিত হতে হবে, এবং তাকে আরো বেশি খানকার সাথে আরো বেশি সম্পৃক্ত হতে হবে, এবং আরো বেশি সুফিতাত্ত্বিক যে সমস্ত ধারাগুলো আছে এগুলোর সাথে তাকে আরো বেশি পরিচিত হয়ে উঠতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে এটার ফলাফল কি হয়েছে, এটার ফলাফল এইটা হয়েছে যে আমরা যদিও হাদিসের মধ্যে এটা পড়ছি যে একজন আলেমের মর্যাদা একজন আবেদের থেকে অনেক অনেক বেশি, কিন্তু আমরা দেখছি যে একজন আলেম থেকে ছাত্রদেরকে অনেক বেশি আবেদ হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একটা ছাত্র যেন অনেক বেশি ইবাদত গুজার হয় এবং সে পড়াশোনা কম করুক। যেমন আমাদের অনেক সময় বলা হয় যে কবিলিয়তের থেকে কবুলিয়ত অনেক অনেক বেশি জরুরি, এই ব্যাপারগুলো আছে। তো ফলে এই জায়গাটা আমাদের একটা বড় ধরনের একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে যে আমরা আসলে কোন দিকে যাব। আমরা কি সত্যিকার অর্থে ইলমের চর্চার মধ্যে থাকবো, নাকি আমরা এমন একটা জায়গায় যাব যেখানে আমাদের মিডিওকার ছাত্ররা, কিংবা আপনারা যেমন অনেকে বলছেন যে তারা মহিলা মাদ্রাসা তৈরি করেন, সেই তার দিকে চলে যাবে। আচ্ছা, এরপরের পরবর্তী যেই ধাপগুলো, যেগুলো অনেক কথাগুলো আসলে ইন্টারাপশনের কারণে আমরা বলতে পারতেছিলাম, সেটা হলো যে বিশ্বমানের স্কলার তৈরি হওয়ার জন্য বা গ্লোবাল স্ট্যান্ডার্ডের আলেম তৈরি হওয়ার জন্য যেই ব্যাপারগুলো দরকার, তার মধ্যে অন্যতম একটা বিষয় দরকার, সেটা হলো উপাদান। আমরা যখন স্কলারলি জ্ঞান অর্জন করব, সেটা হলো স্কলাররা কিভাবে স্কলার হয়ে ওঠেন, সেই উপাদানগুলো এখানে এক্সিস্ট করে কিনা কওমি মাদ্রাসাগুলোর মধ্যে, সেইটা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। যে কথা আমাদের মাহাদি ভাই এখানে বেশ ভালোভাবে বলছেন যে স্কলার যে থিসিসগুলো আছে, যেভাবে তারা প্র্যাকটিস করেন, যেভাবে তারা তাদের গবেষণাকে উপস্থাপন করেন বিশ্ব পরিমণ্ডলে, আমাদের এখানের যেই পথ এবং পরিকল্পনা এবং আমাদের যে লেসন প্ল্যান, সেখানের মধ্যে এই পদ্ধতিগুলো আসলে নাই। ফলে যেটা হয় যে একজন স্কলার কিভাবে আমাদের জনজীবনের সমস্যাকে সমাধান করবেন, সেই প্রস্তাবনা তিনি কোনোভাবেই দিতে পারেন না। এবং তারা যেইভাবে পড়াশোনা করেন সেই স্টাইলগুলো ইন্টারন্যাশনালি এটা কোনোভাবেই এটা অ্যাপ্রুভ হয় না। তার থেকেও গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো আছে, যে ইন্টারন্যাশনাল স্কলারদেরকে যেই জায়গার মধ্যে উপস্থাপন করা হয় এবং তারা তাদের যেই সমস্যাগুলোকে উপস্থাপন করেন, সেইভাবে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনার কোনো পদ্ধতিই আমাদের বাকি নাই। যেমন ধরেন যে একটা ছেলে যখন দাওরায়ে হাদিস পড়াশোনা করুক কিংবা তাখাসুসি পড়ুক, তখন তার গবেষণাপত্রের মধ্যে এমন কি থাকে যে নতুন উদ্ভাবনের, যে তিনি সমাজের এই সমস্যাটাকে তিনি নতুনভাবে আইডেন্টিফাই করেছেন এবং এই সমস্যাটাকে তিনি সেইভাবে চিহ্নিত করে তিনি একটা গবেষণাপত্র উপস্থাপন করছেন। এইগুলো দেখা যায় যে আমাদের বড় বড় তাখাসুস কিংবা আপনি যদি বলেন যে ইফতা, সেখানের মধ্যে এই প্র্যাকটিসগুলো একেবারেই হয় না। বরঞ্চ কি হয়, এক ধরনের চর্বিত চর্বণের মতো, যে আমাদের আগে যারা পড়ে গেছেন সেগুলো আমি পড়ছি, নতুন করে ভাবনার যে অবকাশ, যে একটা উদ্ভাবনী ক্ষমতা, সেটা আমাদের এখানের মধ্যে একেবারেই থাকে না। ফলে বিশ্বমানের স্কলার তৈরি হওয়া এটা তো অনেক অনেক বড় বিষয়। যে ইন্টারন্যাশনালি নেটওয়ার্কিং এর একটা ব্যাপার থাকে, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি সোহবতের ব্যাপার থাকে। আন্তর্জাতিক পরিমণ্ডলের যে বড় বড় স্কলাররা আছেন, তারা আমাদের এখানে আসবেন, তারা কথা বলবেন, এবং তাদের সোহবতের মধ্য দিয়ে, তাদের সাথে সংযোগ এবং সম্পর্কের মধ্য দিয়ে
আন্তর্জাতিক পরিমণ্ডলে যে সমস্ত বিষয়ের চাহিদা আছে কিংবা বাংলাদেশে যে সমস্যাগুলোকে আন্তর্জাতিক বিশ্ব দেখে সেগুলোকে যেভাবে আইডেন্টিফাই করে অ্যাড্রেস করতে হয়, সেগুলোকে কিভাবে করতে হয়, এটা যেমন তাদের সাথে সহবাদের মধ্যে দিয়ে তৈরি হয়, সেই প্র্যাকটিসটাও আমাদের এখানে নাই। আমাদের এখানে এত গৌণ প্র্যাকটিস, আমি যদি আরেকটু এইভাবে বলি, ধরেন আমাদের মাদ্রাসার মধ্যে কোনো একজন শিক্ষক তিনি ভালোভাবে পড়াইতে পারছেন না। আমাদের অনেক শিক্ষক আছে, আমরা আমাদের ছাত্র জীবনে এরকম অবস্থার মুখোমুখি হয়েছে যে তিনি কিতাবটা ভালোভাবে তিনি পড়াইতে পারেন না। তো তিনি কি তার পার্শ্ববর্তী কোনো মাদ্রাসার কোনো শিক্ষকের কাছে গিয়ে সেই সমাধানটা নিয়ে আসবেন কিংবা কিতাব হল করে আসবেন, সেই প্র্যাকটিস আমাদের এখানে আছে? আমাদের কিন্তু সেই প্র্যাকটিসটুকুও নাই। অথবা ধরেন কোনো একটা ছাত্র তার কোনো মাসালা আমাদের মাদ্রাসায় বোঝেন না, আমাদের মাদ্রাসায় কোনো শিক্ষকদের কাছ থেকে পাচ্ছেন না, তিনি তৃপ্ত হচ্ছেন না, তিনি অপেক্ষা করতেছেন যে একদিন তিনি পড়াশোনা শেষ করবেন, বা যদি তার সেই তৃপ্তি বা আগ্রহ থাকে তাহলে তিনি হয়তো সেটা নিবেন, অথবা না কোনো না কোনো দিন হয়তো হল হয়ে যাবে, না হলে হবে না। কিন্তু তিনি যে একজন বড় আলেমের কাছে যাবেন এবং যার কাছে গিয়ে তিনি তার মাসালা হল করে আসবেন কিংবা তিনি সেটা বুঝে আসবেন, এই প্র্যাকটিস কিন্তু আমাদের ভিতরে নাই। যেটা একজন স্কলার তৈরি হওয়ার জন্য যে তৃষ্ণা, যে আগ্রহ থাকা দরকার, সেটা আসলে আমাদের এখানে একেবারেই অনুপস্থিত। আমি মনে হয় ভাঙা ভাঙা কিছু কথা বলতে পারছি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করে।